গানে রয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। যদিও একটা ধারণা সরকারের দিক থেকে পাওয়া গেছে যে মার্চের মধ্যে নির্বাচন হবে, কিন্তু অনেকের মধ্যে শঙ্কা আছে আসলে নির্বাচনটা মার্চের মধ্যে হবে কি না, কেননা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট এটি রাজনৈতিক মহল বেশ জোরের সঙ্গে অনেক রকমের দাবি তারা তুলছে। তারা বলছে আগে স্থানীয় সরকারের নির্বাচন, আগে শেখ হাসিনার ফাঁসি, এগুলো না করে আগে সংস্কার, আগে গণপরিষদের নির্বাচন। সো এখানে এক ধরনের কনফিউশন অনেকের মধ্যে আছে এবং পলিটিক্সে পারসেপশন ম্যাটার করে। অনেকেই মনে করছেন যে এটা সরকার হয়তো নানাভাবে দীর্ঘায়িত করতে চাইছে। তো আপনাদের কাছে কি মনে হয়, নিরপেক্ষ নির্বাচন করবার সক্ষমতা তাদের আছে কি না? গত 7 মাসের পারফরমেন্সে কি মনে হয়েছে? মিস্টার মাসুক রহমান। ধন্যবাদ আপনাকে, সম্মানিত আলোচককে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি অবতারণা করেছেন। প্রথম যে সন্দেহের কথাটা আপনি বলেছেন, এর জন্য এই সরকারই দায়ী। এই সরকারের অংশ যারা উপদেষ্টা বা অন্য যারা রয়েছেন তারাই দায়ী। এ কারণেই নির্বাচন নিয়ে এরা এক একজন এক এক সময় এক এক রকম কথা বলেছেন, যার ফলে রাজনৈতিক দলগুলো যারা আন্দোলন সংগ্রামে দীর্ঘদিন ভোটের অধিকার প্রতিষ্ঠা, রাষ্ট্রের মালিক জনগণ, জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দেওয়া, জনগণের সেবা কারা করবেন এর বাছাই জনগণই করেন। 5 বছর পর একটি ভোট দিয়ে দীর্ঘ 15-15.5 বছর ভোট দিতে পারেন একটা বড় অংশ। সেই সংগ্রামের পর একটি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা, অনেক প্রত্যাশার মধ্যে একটি অন্যতম একটি সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন। আপনি যে কথাটি বলেছেন, এই সরকার একটি সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতা, ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন করার সক্ষম আছে কিনা। আমি একটি দলের নগণ্য কর্মী হিসাবে আমার দীর্ঘ 40-45 বছর রাজনীতি করার অভিজ্ঞতা বলবো না, আমি করি দীর্ঘদিন। সেই দিক বিবেচনা করে আমি বলবো ডক্টর ইউনূস সাহেব একজন বিশ্ব নন্দিত নেতা। দেশ পরিচালনা একটি রাজনীতি একটি ভিন্ন জিনিস, অভিজ্ঞতার প্রশ্ন রয়েছে, একাডেমিক রেজাল্ট দিয়ে হয় না। গিয়ে বলবো আপনাকে, নির্বাচন সুষ্ঠু করা বা একটি নিরপেক্ষ এই সরকারের দ্বারা হবে বলে আমি মনে করি। শুধু তাই নয়, আমি আর এক ধাপে এগিয়ে বলতে চাই, ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে এদেশে আদৌ নির্বাচন, একটি জাতীয় নির্বাচন হবে কিনা আমার কাছে সন্দেহের প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। রাশেদ খান, আপনার কাছ থেকে তারা আসলে কি চায়? একজন ব্যক্তি একটা উপদেষ্টা পরিষদের মধ্যে যতই সে ভালো চাক না কেন, বাকিরা যদি তাকে সহযোগিতা না করে তিনি আসলে ওই ভালো কাজ করতে পারেন না। তো আমার কাছে যেটি মনে হচ্ছে এই মুহূর্তে, যে ডিসেম্বরে ইলেকশন আসলেই হবে কি না সেটি নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। মার্চ পর্যন্ত টেনে সীমাবদ্ধ রয়েছেন, তিনি ইনিয়ে বিনিয়ে কথা বলছেন। দেখেন, তিনি একজন নোবেল বিজয়ী, তার কাছ থেকে এ ধরনের অস্পষ্ট বক্তব্য আমরা প্রত্যাশা করি না। তিনি যদি মার্চে ইলেকশন করতে চান, ওকে, মার্চের কত তারিখে তিনি ঘোষণা দিক। তিনি ডিসেম্বরে করতে চাইলে কত তারিখে ঘোষণা দিক, তিনি ঘোষণা দিচ্ছেন না। তো এই ক্ষেত্রে আমার যেটি মনে হয়, তার আশপাশের যারা রয়েছে তারা হয়তো তাকে বলছে যে স্যার কী দিয়ে কী হয় বলা যায় না, আপনি এখনই ডেটটা ওইভাবে বললেন না। আমার কাছে মনে হচ্ছে, কারণ তার আশপাশের অনেকগুলো ব্যক্তিকে আমি চিনি ব্যক্তিগতভাবে, যেহেতু দীর্ঘদিন ধরে রাজপথে রয়েছি, নানান কারণে চিনি। তো আমার কাছে মনে হয় যে আসলে তাদের ভিতরে কেউ এবং আপনার সেটি আমার কাছে আসলে মনে হচ্ছে না। ডক্টর ইউনূস নিজে চাইলেও তিনি পারতেছেন না। কেন পারতেছেন না সেটি আসলে এই মুহূর্তে সবার প্রশ্ন। তো আমি আসলে যেটি মনে করি যে এত সহজ ইলেকশনটা মনে হচ্ছে যে হচ্ছে না, আমাদের মাঠে নামা লাগতে পারে। আরেকটা প্রশ্ন করে যুক্ত হচ্ছে, আপনারা অন্য কোনো নতুন দলের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন কিনা, নানা বিতর্ক আছে। মেরুকরণ রাজনীতিতে একসময় বিএনপি জামাত একসঙ্গে ছিল, এখন তারা আলাদা, এবং এখন তো একেবারে বৈরী সম্পর্কই দৃশ্যমান। তো সেই জায়গায়
গণ অধিকার পরিষদ আসলে কোন জায়গাটাতে আছে? আবার আবার এটাও আমরা দেখছি যে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তিনি কয়েকজন নেতা সম্পর্কে একটা বার্তা দিয়েছেন, মানে দলের পক্ষ থেকে একটা বার্তা দেওয়া হচ্ছে যে এদের বিএনপির সঙ্গে তো জামাতের দূরত্বটা অভ্যুত্থানের আগ থেকেই। আগ থেকে, কিন্তু দূরত্বটা আসলে এইরকম হবে সেটা কিন্তু কেউ কল্পনা করে নাই। এবং দেখেন একসময় কিন্তু আপনার আওয়ামী লীগ এবং জামাত তাদের ভিতরে ব্যাপক খাতির ছিল, যুগপৎ আন্দোলন করেছে। সেই আওয়ামী লীগ এবং জামাতের সম্পর্কটা আপনি নিশ্চয়ই জানেন। আমরা নতুন একটি দল, আমাদের সাথে আসলে সবারই সুসম্পর্ক রয়েছে। আবার আমাদের রাজনৈতিক মতাদর্শগত কিছু পার্থক্যও কিন্তু অনেকের সাথে আছে। যেমন ছাত্রদের যে দল, এই দলের সাথে যে আমাদের সব মতামত মিলছে এরকম না। আবার বিএনপি বলেন, জামাত বলেন, তাদের সাথে সব আদর্শিক জায়গায় আলাদা দেখতে পারেন, এমনকি ছাত্রদেরকেও দেখতে পারেন। এবং এটি হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। কারণ কি? কারণ সবাই কিন্তু বুঝতেছে যে আমাদের একটি কমন শত্রু রয়েছে, সেটি হলো আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ একটি বড় দল। এই নির্বাচনে যদি আওয়ামী লীগ কোনোভাবে সুযোগ পায়, আপনি বিশ্বাস করবেন কি জানি না, বাট আমি বিশ্বাস করি যে আওয়ামী লীগ কিন্তু বিরোধী দল হবে। আওয়ামী লীগের সে ধরনের সক্ষমতা রয়েছে, কিন্তু ভোট রয়েছে। আপনি গণতন্ত্রের কথা বলবেন, আওয়ামী লীগের যদি ভোট থাকে, জনসমর্থন থাকে, আপনি তাকে বিরোধী দলে বা ইভেন আওয়ামী লীগ যদি জনতার ভোটে ক্ষমতায় আসে, আপনি সেটা আটকে রাখবেন কেন? অন্তত আপনার ন্যারেটিভসের মধ্যে, আপনার কথাবার্তায়, আচরণের ভঙ্গিতে সেটা থাকবে কেন? আপনি আওয়ামী লীগের কঠোর সমালোচনা করেন, আওয়ামী লীগ কী করেছে সেটা বলেন, কিন্তু আপনি যদি আওয়ামী লীগের মতোই সেই বিএনপিকে, গণ অধিকার পরিষদকে, জামাতকে নির্বাচন করতে দেয়া হবে না, কৌশল করে বাইরে রাখতে হবে, গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহার করতে, আপনারা যদি সেই একই কাজ করেন, আপনারা বলতে আপনারা, আমি সবাইকে মেন করছি, তাহলে গণতন্ত্রের যে উত্তরণটা, একটা নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন, নতুন যাত্রা, সেটা হবে কোত্থেকে? দেখেন এই কথা আমরা কেন বলছি, আওয়ামী লীগ এইসব কথা না, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিশেষ করে আপনার নিজস্ব যে ব্যক্তিগত চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, আমরা আপনার বক্তব্য শুনেছি। সুতরাং আপনাকে কোনোভাবেই স্বৈরাচারের দোষর বানানোর সুযোগ নাই। অনেকে রাজনৈতিক কারণে লাগিয়ে দিলে তো হলো, রাজনৈতিক কারণে বিএনপি বানিয়ে দিলেন, জামাত বানিয়ে দিলেন, গণ অধিকার পরিষদ না, আপনাকে নিয়েছে না, তাদের সাথে মিলতেছে না, এই কারণে আপনাকে তাদের মানে ইন্টারেস্টের জায়গা থেকে আপনাকে নানান সাধারণভাবে বলছি রাশেদ, যে আপনারা যদি মানে কেউ যদি বলে যে একে থাকতে দেওয়া যাবে না, ওকে থাকতে দেওয়া যাবে না, যেমন জামাতের রাজনীতি আমার হয়তো ধরেন বলছি XYZ এর পছন্দ না, কিন্তু জামাতকে যখন ব্যান করা হয়েছে, আওয়ামী লীগ আরবিট্রারি করেছে, আমরা কিন্তু সেটা নিরীহ কর্মী, সাধারণ ভোটার, সমর্থক, নেতা যারা রয়েছে, যারা আমাদের একটা রাজনীতি আছে, 70 বছরের একটা রাজনীতি যারা প্রতিষ্ঠা করেছে, আমরা পছন্দ করি কিংবা না করি। এক্স্যাক্টলি। তো আমি কিন্তু সেটাই বলেছি, যারা নিরপরাধ তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা ঠিক হবে না। এটি অনেক মিডিয়াতে আমি কিন্তু সরাসরি বক্তব্য দিয়েছি। তো এটি নিয়ে অনেকে নানান ধরনের প্রশ্ন তোলে, কেন আমি এই কথা বলছি। তবে আমি কিন্তু আওয়ামী লীগের যারা অপরাধী ছিল তাদের ব্যাপারে বারবার বক্তব্য দিচ্ছি যে এদেরকে গ্রেপ্তার করতে হবে। কিন্তু এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার শেখ পরিবারের একজনকে ধরতে পারেনি। দেখেন এই যে সমস্ত অপরাধ শেখ হাসিনা করেছে, আমি যতদূর জানি সেটি হলো যে তার যে প্রেসিডিয়াম কমিটি ছিল, সেই কমিটিতে তিনি কোনো আলোচনা করে সিদ্ধান্ত নিতেন না। তার ওই একটি তারেক সিদ্দিকীদের একটি গ্যাং ছিল, সেখানে শেখ হাসিনা যেভাবে নির্দেশনা দিত, ওই গ্যাং কিন্তু ওই যে জিয়াউল হাসান, ওরা ওইভাবে কাজ করত। এখন স্থায়ী কমিটিতে যারা আছে সবাই যে আপনার হত্যার মানে নির্দেশদাতা, সেটি তো নাও হতে পারে। সুতরাং এগুলো তো তদন্ত করতে হবে। এবং একই সাথে এই যে শেখ পরিবার, তারাই মূলত বাংলাদেশটাকে এক ধরনের ধ্বংসের জায়গায় নিয়ে গেছে। তাদেরকে আপনি মাপ করে শুধুমাত্র আওয়ামী লীগের অন্য নেতা কর্মীদেরকে ধরবেন, সেটি তো হতে পারে না। তো যাই হোক, আমি বক্তব্য সংক্ষেপ করি। তো আমার যেটি মনে হয় যে আওয়ামী লীগ যেহেতু গণহত্যার দায়ে তারা এখনো পর্যন্ত অভিযুক্ত, বিচারটা শেষ হয়নি, যে কারণে এই আলোচনা কিন্তু জনগণের পক্ষ থেকে আসছে যে গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগ যাতে ইলেকশনে অংশ নিতে না পারে। কেন? কারণ যখন আপনি গণহত্যার বিচার